ওকে, সো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস পার্ট 2। হ্যাঁ, অর্থাৎ কম্পিটিটিভ এর আগে দুইটা অ্যানালাইসিস করেছে, তাই না? একটা হচ্ছে জেনারেল আর একটা কি ছিল, অন পেজ অ্যানালাইসিস। সো এটাতে কারো কোনো প্রবলেম আছে আর এর আগের দুইটাতে? জি, আমি তো যে 2 দিনের জন্য ঢাকার বাইরে গেলাম, ওই ফার্স্টেরটা তো সাউন্ড ছিল না, আর সেকেন্ডে তো যারা ছিল ওদেরকে প্র্যাকটিক্যাল করানো হয়নি, পুরো ব্যাপারটা ওনার কাছে নেই। ওকে ঠিক আছে। সো ভিডিও কিন্তু ওকে ঠিক আছে, সমস্যা নেই। সো সাউন্ড সহ আজকে আরেকটা ভিডিও দিয়ে দেবো, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ওকে। সো আজকে যেটা করবো সেটা হচ্ছে কম্পিটিটরদের অফ পেজ অ্যানালাইসিস। হ্যাঁ, সো অফ পেজ, ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, তিনটা বিষয় সেম। হ্যাঁ, এই জিনিসটা অনেকেই আমরা কনফিউশনে থাকি যে অফ পেজ, ব্যাকলিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। সো এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, বেসিক্যালি তিনটা জিনিসই সেম। সো কম্পিটিটরসের ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করা কিংবা অফ পেজ অ্যানালাইসিস করা সেম কথাই। সো ব্যাকলিঙ্ক বিষয়টা কি, কে কে জানে? কোনো একটা টপিককে অন্য একটা লিঙ্কের সাথে কানেক্ট করা হচ্ছে। ওকে, আরো স্পেসিফাই করে কে বলতে পারবে? অন্য অনেক ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের লিংকটা। মূল কথা হচ্ছে আমি যখন অন্য কারো ওয়েবসাইটে গিয়ে যে কোনো ওয়েতে আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক করে দিয়ে আসবো, এটি কি হিসেবে কাউন্ট হবে? ব্যাকলিঙ্ক হিসেবে। অর্থাৎ অন্য কারো ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক করে দিয়ে আসা। হ্যাঁ, সো ব্যাকলিঙ্ক মূলত দুই ধরনের হয়। হ্যাঁ, একটা হচ্ছে লাইক এটা টাইপস অফ ব্যাকলিঙ্ক না, ব্যাকলিঙ্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু দুই ধরনের ব্যাকলিঙ্ক পাওয়া যায় বেসিক্যালি। একটা হচ্ছে ডো ফলো আর একটা হচ্ছে কি নো ফলো, এখানে দেওয়া আছে। সো কম্পিটিটরসদের ওয়েবসাইটগুলো আমরা অ্যানালাইসিস করে দেখব যে তারা কোন ওয়েবসাইট থেকে ডো ফলো ব্যাকলিঙ্ক নিয়েছে আর কোন ওয়েবসাইট থেকে নো ফলো ব্যাকলিঙ্ক নিয়েছে। সো ডো ফলো এবং নো ফলোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? আচ্ছা, আলটিমেটলি ব্যাকলিঙ্ক আমরা কেন করি, কে বলতে পারবেন? এক্স্যাক্টলি, আমরা ওই ওয়েবসাইটে গিয়ে মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই ওয়েবসাইটের একটা ভিজিটর যেন আমার ওয়েবসাইটে আসে, তাই না? এছাড়াও আরো কিছু বিষয় আছে, লাইক আমরা যদি একটু দেখি যে ডোফলো ব্যাকলিঙ্কের একটা সুবিধা হচ্ছে কি, যে লিঙ্ক জুস বলে আমাদের এসইও তে একটা কথা আছে, লিঙ্ক জুস। হ্যাঁ, লিঙ্ক জুস পাস হয়, অর্থাৎ আপনি যদি একটা হাই অথরিটি ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করতে পারেন, তার ওয়েবসাইটের একটা অথরিটি আছে না, বা তার ওয়েবসাইটের একটা পাওয়ার আছে না, লিঙ্কের পাওয়ার, সেই লিঙ্ক জোসটা আপনার ওয়েবসাইটেও আসবে এবং সেটা ডিরেক্টলি আসবে, সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক। হ্যাঁ, অর্থাৎ ওই ওয়েবসাইট যদি কোনো কারণে পেনাল্টি খায়, সেক্ষেত্রে কি আপনার খাওয়ার সম্ভাবনা আছে? যদি আমি তার থেকে নো ফলো ব্যাকলিঙ্ক নেই, যদি ওই ব্যক্তি পেনাল্টি খায়, সেক্ষেত্রে কি আমিও পেনাল্টি খেতে পারি? না, খাবো না। কেন খাবো না? কারণ হ্যাঁ, ধরেন আমি তার থেকে ডো ফলো ব্যাকলিঙ্ক নিলাম, তাই না? এখন কোনো কারণে তার ওয়েবসাইটটা গুগল থেকে পেনাল্টি গেল, সেক্ষেত্রে কি এটার ইম্প্যাক্ট আমার উপরে পড়বে? শিওর। কেন পড়বে? ডু ফলো করলেই পড়তে হবে এমন কোনো কথা আছে? কারণ আমি ওখান থেকে পারমিশন নিচ্ছি। এক্স্যাক্টলি, আমি জেনেই নিচ্ছি, তাই না? এইটা থেকে যদি পজিটিভ র্যাঙ্কিং আসে সেটাও আমার আসবে, নেগেটিভ হলে সেটাও আসবে। দাদা, আমরা যদি দেখি নো ফলোর ক্ষেত্রে ভিজিটরস আসবে, ব্যাকলিঙ্ক করা মানে ভিজিটরস আসা, বাট সেক্ষেত্রে কি আসবে না, র্যাঙ্কিং যে লিঙ্ক জোসটা আছে সেটা এইখানে যদিও লেখা আছে যে ইনডিরেক্ট, বাট এখন আর এটা পাসই হয় না। হ্যাঁ, এখন ম্যাক্সিমাম ব্যাকলিঙ্কের ক্ষেত্রে লিঙ্ক জুস পাস হয় না। যদি ডো ফলো নেন, সেক্ষেত্রেও কিছু কিছু ব্যাকলিঙ্ক আছে যারা ডিরেক্ট লিঙ্ক জুস পাস করতে পারে। সো এখন খুব স্বাভাবিকভাবে আমার কি মনে হতে পারে যে আমি কোন ব্যাকলিঙ্কটা বেশি করব, ডো ফলো না নো ফলো? খুব স্বাভাবিকভাবে আমরা চিন্তা করবো যে সব ডো ফলোই করবো, যেহেতু আমরা আগে দেখেই নিব ওই ওয়েবসাইট ভালো কিনা যার ওয়েবসাইটে করছি। সো এটা থেকে ডো ফলো নিতে পারলে কি আমার জন্য বেটার না? বেটার। বাট গুগলের যে অ্যালগোরিদম আছে, গুগলের আপডেট গুলো সম্পর্কে কেউ জানি? ওকে, গুগলের বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে, প্রত্যেক বছর জুন মাসে গুগলের আপডেট আসে, এটা হচ্ছে রেগুলার আপডেট। আর এমনিতে বছরে 2 থেকে 3 বার গুগলের আপডেট হয়। সো সেই ক্ষেত্রে এক একটা সময় এক এক রকম অ্যালগোরিদম গুগল প্রকাশ করে। সো গুগলের একটা অ্যালগোরিদম ছিল আনন্যাচারাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, গুগল কোনো ওয়েবসাইটে গিয়ে আনন্যাচারাল যা দেখছে তারপরে ওই ওয়েবসাইটকে পেনাল্টি দিয়ে দিছে। সো সেই হিসেবে গুগল একটা জিনিস দেখিয়েছিল, সেটা হচ্ছে যে যেই সকল ওয়েবসাইট শুধুমাত্র ডো ফলো ব্যাকলিঙ্ক করছে,
দ্যাট মিনস তারা শুধুমাত্র লিঙ্ক জুস পাস করার জন্যই করছে, ঠিক আছে। সো এইটাকেও গুগল তাদের আনন্যাচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে ফেলে দিয়েছে এবং ওই সকল ওয়েবসাইটকেও গুগল পেনাল্টি দেওয়া শুরু করেছে। সো আমরা কি করব না, আমাদের ওয়েবসাইটে শুধু লিঙ্ক জুস আনার জন্য কি করব না, ব্যাকলিঙ্ক করব না। আমরা দুই ধরনের ব্যাকলিঙ্কই করব, ডোফলো এবং নোফলো। তারপরও এটা এক্সাক্ট কোনো রেশিও নিয়ে আমরা বলে দিচ্ছি। একটা হচ্ছে আমরা কত পার্সেন্ট করব, 60%, আরেকটা করবো হচ্ছে কত পার্সেন্ট, 40%। অর্থাৎ 100 ব্যাকলিঙ্ক যদি আপনি করেন, ওইখানে 60টা ব্যাকলিঙ্ক করবেন হচ্ছে ডোফলো আর 40টা করবেন হচ্ছে কি নোফলো। ক্লিয়ার সবাই? দুইটা বিষয়, ডোফলো এবং নোফলোর মধ্যে ডিফারেন্সটা, মেইন ডিফারেন্স হচ্ছে কোথায়, যে ডোফলোতে আমরা লিঙ্ক জুস পাবো আর নোফলোতে পাবো না, দ্যাটস ইট। ওকে, লিঙ্ক জুস হচ্ছে ওই ওয়েবসাইটে যে লিঙ্কের অথরিটি, অর্থাৎ ওই ওয়েবসাইটের একটা অথরিটি আছে না, যেমনটা আমরা PADA দেখি, ওই অথরিটি থেকে কিছুটা পাস হবে আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, স্ট্রেংথ, এসইও স্ট্রেংথ আর কি, বা ব্যাকলিঙ্ক স্ট্রেংথ। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের যে সকল কম্পিটিটরস আছে অবশ্যই মোজা অ্যাকাউন্ট থাকতে হবে এবং মোজা এক্সটেনশনটা অন থাকতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কম্পিটিটরসরা কোথায় গিয়ে গিয়ে ভালো ভালো লিঙ্ক করে রেখেছে সেই লিস্টটা খুঁজে বের করব। হ্যাঁ, সো আমরা যে কোনো একটা কিওয়ার্ড আপনারা বলেন কি লিখে সার্চ করব। ধরেন আমি এটা লিখে সার্চ করছি, লাইক এটা লিখে সার্চ করলাম, হ্যাঁ, বেস্ট অ্যাকোস্টিক গিটার ফর বিগিনার্স, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ওয়েবসাইট। আমরা এবার মোজা এক্সটেনশনটা অন করে দিই। ওকে, সো আমরা একটু যদি দেখি, আচ্ছা তার আগে একটা বিষয় না, এখানে নেই। ওকে, সো এখান থেকে গুগল শো করছে। ওকে, আচ্ছা এবার আমার কিছু কোয়েশ্চেন আছে, কে অ্যান্সার দিবেন? ওকে, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এইখানে আমরা যদি একটু দেখি, বেস্ট বিগিনার, দেন মাঝখানে কিছু ওয়ার্ড আছে, তারপরে কি লেখা, অ্যাকোস্টিক গিটার, তাই না? আচ্ছা একটা বিষয় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্লাস শেষে ফ্রি হেলথ চেকিং এর একটা পোস্ট মনে দেখেছিলেন গতকালকে, দেখেছেন? দেখেন না? মানে ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। হ্যাঁ, এইখানে হচ্ছে কিছু ডক্টর মেবি আসবে। সো যদি চান কেউ বা ব্লাড টেস্ট করাতে চাচ্ছেন, সেটা এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, কোভিড তো নাই এখন, ওমিক্রনের পরীক্ষা করতে হবে। ওকে, ঠিক আছে। সো এখানে দুই ধরনের লিংক আপনারা পাবেন। হ্যাঁ, একটা দেখেন পি এর পাশে, আরেকটা থাকবে যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় এই পাশে। সো পি এর পাশে যে ব্যাকলিংকটা, আচ্ছা আমি যেন একটা কোয়েশ্চেন করতেছিলাম, তাই না? ওকে, সো কোয়েশ্চেনটা ছিল এরকম যে বেস্ট গিটার, আর এখানে হচ্ছে কি অ্যাকোস্টিক গিটার। আচ্ছা এইটা কম্পিটিটর অ্যানালাইসিস ফার্স্ট পার্টে আমরা এমন কি দেখেছি যেটা মেনটেন করে নাই, কে বলতে পারবে? হ্যাঁ, কিওয়ার্ড, আচ্ছা প্রমিনেন্স মেনটেন করেছে তো, তাই না? করে নাই কেন? এক্স্যাক্টলি, ফার্স্টের দিকে নাই, দুইটার একটাও মেনটেন করছে না। ওয়েল, ওকে, সো যেটা বলছিলাম যে আমার কম্পিটিটর কতগুলো ব্যাকলিং করেছে সেটা আমরা চেক করব। সো আমরা যদি একটু খেয়াল করি, আমার কম্পিটিটর কতটা ব্যাকলিং করেছে? 221টা। আচ্ছা এই যে 221টা ব্যাকলিং করেছে, এটা কি তারপর ওয়েবসাইটের জন্য করেছে নাকি শুধু এই পেজটার জন্য? এই পেজটা কিভাবে বুঝলাম? কারণ এটা পি এর পাশে আছে, তাই না? যদি এইখানে থাকতো দ্যাট মিন্স পুরো ওয়েবসাইটের জন্য কতগুলো ব্যাকলিং করেছে এটা এখানে শো করতো। ওকে, সো আমরা হচ্ছে এটার উপরে ক্লিক করব।
ওকে ওকে ঠিক আছে। সো এইখানে আমরা আবার দেখতে পাচ্ছি কি ইনবাউন্ড লিংক। ওকে, এইখানে ব্যাকলিংকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনবাউন্ড লিংক আর একটা হচ্ছে কি আউটবাউন্ড লিংক। ইনবাউন্ড কোনটা, যেটা অন্য ওয়েবসাইটে গিয়ে আমি করতেছি, আমার ওয়েবসাইটে আসতেছে, এটা হচ্ছে কি ইনবাউন্ড। তাহলে আউটবাউন্ড লিংক কোনটা হবে, কে বলতে পারবো? আমার পেজে যে করে গেছে, আমার পেজে যে করে গেছে এরকম। এমনই মনে হচ্ছে স্যার। ওকে, আমি যাদেরকে আমার ওয়েবসাইট থেকে একটা লিংক দিব, অর্থাৎ যে লিংকটা আমার ওয়েবসাইট থেকে যাচ্ছে সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক, আর যেটা আমি পাচ্ছি অন্য ওয়েবসাইট থেকে সেটা হচ্ছে কি ইনবাউন্ড লিংক। সো দ্যাট মিন্স আমার কম্পিটিটর এতগুলো ওয়েবসাইট লিংক পাচ্ছে ওয়েবসাইট থেকে, তাই না? সো আমরা কি করব, এই 221 এ ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে আমরা যদি একটু দেখি, এই যে আমার কম্পিটিটরস এর যত লিংক আছে এবং এখানে ম্যাক্সিমামই কি লিংক দেখা যাচ্ছে, ডো ফলো নাকি নো ফলো? ওকে, নো ফলো। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে নো ফলো ব্যাকলিংক খুব সহজেই পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট থেকে আমরা লাইক ছোট ছোট যে ব্যাকলিংক গুলো আছে এগুলো করলে নো ফলো এমনিতেই পাবো। এখন আমি খুঁজে বের করব আমার কম্পিটিটর কোন ওয়েবসাইট থেকে ডো ফলো লিংক পাচ্ছে। কেন খুঁজে বের করবো এগুলো? কারণ ওই সকল ওয়েবসাইট গুলো কি আমার কম্পিটিটরকে পাওয়ার যোগাচ্ছে না র্যাঙ্কে থাকার জন্য। ডো ফলোর যে ব্যাকলিংক গুলো আছে এগুলো কিন্তু ডিরেক্টলি র্যাঙ্কে যাওয়ার জন্য পাওয়ার দিয়ে থাকে। সো দ্যাট মিন্স আমার কম্পিটিটর যেই সকল ওয়েবসাইট থেকে ডো ফলো ব্যাকলিংক পেয়েছে তারা অবশ্যই আমার কম্পিটিটরকে পাওয়ার যোগাচ্ছে, তাই না? সো ইন ফিউচার কি আমি তাদের ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করতে পারবো। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে লিংক টাইপ কোনটা সিলেক্ট করব? ডো ফলো আছে, শুধু ফলো যেটা আছে সেটা। অবশ্যই লিংক স্ট্যাটাস যেটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন এই সেম ওয়েবসাইট কিন্তু, তাই না? এইটা কি এক ওয়েবসাইট, এটা সেম ওয়েবসাইট, এটা আরেকটা ওয়েবসাইট, বাট ডিফারেন্ট পেজ। সো আপনি কি চাইলে একই ওয়েবসাইটের 10টা পেজ থেকে 10টা লিংক দিতে পারবেন? বলেন তো। লাইক আমি চাচ্ছি একজনের ওয়েবসাইটের, আপনি কেউ একজনের, হ্যাঁ ওকে, সো আপনি কারো ওয়েবসাইট থেকে কি করতে চাচ্ছেন, 10টা লিংক নিতে চাচ্ছেন 10টা পেজ থেকে, এটা পসিবল কিনা? অবশ্যই পসিবল। হ্যাঁ, আপনি এক পেজ থেকেও 5টা লিংক নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো দেখেন এই ব্যক্তি কি করেছে, এই উইকিনি ফোরাম থেকে কি করেছে, অনেকগুলো লিংক নিয়েছে, তাই না? এখন আমি চাচ্ছি কি এতগুলো লিংক আমাকে দেখানোর দরকার নেই, তুমি শুধু ওয়েবসাইটের লিস্ট গুলো দেখো কোন কোন ওয়েবসাইট থেকে নিয়েছে। সো আমরা কি করবো, টু 1 লিংক পার ডোমেইন এটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এবার দেখেন আপনি এখানে মেবি আমাদেরকে 50টা পর্যন্ত তারা ফ্রিতে চেক করতে দিবে। সো আমরা আপাতত এখান থেকে এতগুলোই চেক করব, করে হচ্ছে এটাকে ডাউনলোড করে ফেলবো। হ্যাঁ, ওকে, সো ডাউনলোড করার পরে আমরা যদি একটু দেখি, আমরা এগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা রাখবো হচ্ছে ইউআরএল, টাইটেল রাখার কোনো দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। অ্যাঙ্কর টেক্সট আপাতত রাখার দরকার নেই, স্প্যাম স্কোর, ডিএপি আর বাকি সবগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, সো এই 3টা বিষয় শুধু রাখবো, কি কি, ডিএপি এবং স্প্যাম স্কোর, আর সাথে হচ্ছে ইউআরএল। অর্থাৎ এই সকল ওয়েবসাইট গুলো কারা, এই সকল ওয়েবসাইট হচ্ছে তারা যারা আমার কম্পিটিটরকে র্যাঙ্কে থাকার জন্য হেল্প করছে। সো আমি তাদের লিস্টটা কেন ডাউনলোড করলাম, কে বলতে পারবে? এক্স্যাক্টলি, ইন ফিউচারে কি করব, আমিও তাদের ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করব, এবং এইখান থেকে যেহেতু আমার কম্পিটিটর ডো ফলো লিংক পেয়েছে, দ্যাট মিন্স আমারও ডো ফলো লিংক পাওয়ার পসিবিলিটিস আছে। ওকে, সো লিংক করার আগে আমাদেরকে আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্টে যেটা, সেটা হচ্ছে ভিজিটরস বা ট্রাফিক। এখন আপনি যে ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করবেন, আপনার আলটিমেট গোল তো হচ্ছে কি ভিজিটরস পাওয়া। এখন তার যদি নিজেরই ভিজিটরস না থাকে, সে আপনাকে ভিজিটরস দিতে পারবে না। সো আপনাকে দেখতে হবে আমি যার ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করছি সে আসলে কি পরিমাণ ভিজিটরস পাচ্ছে। হ্যাঁ, সো আমরা ধরেন এখান থেকে এইকেই দেখছি। সো ভিজিটরস চেক করার জন্য আমরা
আমরা যেটা করব সেটা হচ্ছে উবার সাজেস্টে যাব। হ্যাঁ, অ্যাকাউন্ট তো মনে হয় আছে সবার নাকি এখানে উবার সাজেস্টে? ওকে, করে নেবেন না থাকলে। ওকে, সো উবার সাজেস্টে এসে আমরা জাস্ট ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশনটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে যেটা করব, সার্চে ক্লিক করব। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি তার মান্থলি ট্রাফিক কত, ৯৯১৩। দ্যাট মিনস মোটামুটি একটা অ্যাভারেজ আছে। সো আমরা এখান থেকে কি করতে পারবো, এছাড়াও যদি উবার সার্ভিস ইউজ করতে না চান সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা হচ্ছে যে মজ দিয়েও কিন্তু এটা দেখতে পারবেন। হ্যাঁ, যদি উবার সার্ভিস, যেহেতু উবার সার্ভিস একটা পেইড টুলস এবং 3বার পর্যন্ত মনে হয় আপনাকে ফ্রিতে দিবে। এরপরে উবার সাজেস্টের কিছু ক্র্যাক ভার্সন বের হয়েছিল, এগুলো আপাতত অফ আছে। সো যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আসবো, আসার পরে দেখেন মজের যে লিঙ্কস এক্সপ্লোরার অপশনটা আছে না, এইখানে এসেও কিন্তু আপনি কি করতে পারবেন, ওই লিঙ্কের ইউআরএলটা দিয়ে এখানে ক্লিক করতে পারবেন। হ্যাঁ, সো এইখান থেকেও আপনি এই ওয়েবসাইটের আমরা যদি একটু দেখি, ওকে, এরাও আমাদেরকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এরা ডিরেক্টলি ট্রাফিকটা দেখাচ্ছে না মেবি এখন। ওকে, সো এরা ডিরেক্ট ট্রাফিক দেখাচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা উবার সাজেস্টকে দেখতে পারি যে কি পরিমাণ। আর যদি এরকমটা হয় যে আলটিমেটলি নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন কখনো, বা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে এই স্টেপস ইউজ করতে হবে। এই স্টেপস এর ইউজ তো মানে দেখেছি আমরা, তাই না? ওকে, সো এই স্টেপস দিয়ে খুব সহজে আপনি কম্পিটিটরস এর সকল ডেটা, এই যে অ্যানালাইসিসটা করতেছি পুরো ডেটাটাই দেখতে পাবেন। এনিওয়েজ, সো আমরা যেটা দেখছি যে আমার কম্পিটিটরের কত মান্থলি ট্রাফিক কত, ৯৯১৩। দ্যাট মিনস সে একটা ভালো পরিমাণ ট্রাফিক পাচ্ছে। সো এইরকমটা যে এর ওয়েবসাইট থেকে আমি হিউজ অ্যামাউন্ট ট্রাফিক পাবো, এটা হচ্ছে তার পুরো ওয়েবসাইটের একটা ট্রাফিক, তাই না? এখন আমি তার যেই পেজ থেকে আলটিমেটলি কি বলে এটাকে লিঙ্কটা নিব, সেই পেজে কিরকম ভিজিটর সেটাও বের করে নিতে হবে। সেই ইউআরএলটা এখানে দিলেও দেখাবে। সো এই ইউআরএল এ যদি মোটামুটি এরকম হয় যে ১০০০, ১২০০, ১৫০০ পর্যন্ত ট্রাফিক আছে, দ্যাট মিনস ইটস গুড। সো এটা থেকে আপনি খুব ইজিলি একটা ডোফলো লিঙ্ক নিতে পারবেন। সো এইভাবে হচ্ছে আগে আমরা ট্রাফিকটা দেখে নিব যে এই ট্রাফিকের যে ইয়েটা সেটা আপওয়ার্ডে কিনা। আমরা যদি একটু দেখি যে দেখেন তার ট্রাফিক কি ডে বাই ডে বাড়ছে না কমছে, এবং তার ওয়েবসাইটের ডেটা দেখে বোঝা যাচ্ছে সাইট খুব বেশি দিন হয় নাই, তাই না, শুরু করেছে। সো মোটামুটি এখন পর্যন্ত ভালো পরিমাণ ট্রাফিক পাচ্ছে। দ্যাট মিনস এটা আপওয়ার্ডে যেহেতু আছে, এটা হয়তো বা পরবর্তীতে আরো ভালো করবে। সো সেক্ষেত্রে আমার পরবর্তীতে এখান থেকে আরো ভালো লিঙ্ক জুস পাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা অবশ্যই ট্রাফিকটা দেখে নিব। দেন হচ্ছে কন্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি কন্টেন্ট। আমার কম্পিটিটরের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট অ্যাকচুয়ালি কত, সরি কম্পিটিটরের না, আমি যাদের থেকে লিঙ্ক নিব তাদের কন্টেন্টটা কতটা ইউনিক বা রিডেবল। কারণ গুগল আলটিমেটলি যেটা করে, একটা ওয়েবসাইটকে বর্তমানে র্যাঙ্কিং প্রদান করে মূল যে বিষয়টা দেখে সেটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, যে ওই ওয়েবসাইটের কন্টেন্ট কতটা স্ট্রং, কন্টেন্ট দিয়ে সে মানুষকে বা ভিজিটরসকে কতটা আগ্রহ প্রকাশ করাতে পেরেছে। লাইক আমরা যদি একটু দেখি, ধরেন আমি যে কোনো একটাকে নিয়ে নিচ্ছি। ওকে, সো ধরেন আমি ধরে নিলাম এর থেকে আমি একটা ব্যাকলিঙ্ক নিব। এখন আমি কি করব, এর কন্টেন্টের রিডেবিলিটি চেক করব। হ্যাঁ, সো কন্টেন্টের রিডেবিলিটি কিভাবে চেক করতে হয়? রিডেবিলিটি বিষয়টা হচ্ছে যে একটা কন্টেন্ট কত ইজিলি পড়া যাচ্ছে। হ্যাঁ, একজন ইউজার কত ইজিলি এই কন্টেন্টটা বুঝতে পারছে। সো যেটা বলা হয় থাকে ইউএস এর ক্লাস 8 স্ট্যান্ডার্ড কন্টেন্ট যেন হয়, অর্থাৎ ক্লাস 8 এর একটা বাচ্চাও যেন খুব ইজিলি আপনার কন্টেন্টটা পড়ে বুঝতে পারে যে এখানে কি আছে। সো সেটার জন্য আমরা যেটা চেক করব সেটা হচ্ছে কি কন্টেন্টের রিডেবিলিটি। সো এটা চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিব। ওয়েবসাইটটার নাম হচ্ছে
নাম কি হেমিংওয়ে অ্যাপ। সো hemingwayapp.com এ যাব আমরা, সবাই লিখে রাখবেন hemingwayapp.com। সো আমরা এটার ভেতরে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এখানে আমাদের ওই কন্টেন্টটা দিয়ে দিব। হ্যাঁ ওকে, যদি দেই এবার কি হচ্ছে দেখেন, আমাদেরকে গ্রেড দেখাচ্ছে কত, রিডাবিলিটি স্কোর 8। সো অ্যাকর্ডিং টু হেমিংওয়ে রিডাবিলিটি স্কোর যদি 6 বা তার নিচে হয় ওই কন্টেন্টটা রিডেবল, অর্থাৎ ওই কন্টেন্টটা রিডারের জন্য ইজি। সো আমরা এটা যত কম রাখা যায় আমাদের জন্য তত বেটার, বাট ম্যাক্সিমাম আমরা কত রাখবো, 6, এর বেশি যেন না যায়। এবং কেন এটা 8 তারা কিন্তু এটাও বলে দিচ্ছে। হ্যাঁ এ কি বলছে, 2 of 9 sentences are very hard to read, এখানে এবং কালার করে বলে দিচ্ছে এই দুইটা সেন্টেন্স হচ্ছে অনেক বেশি টাফ। এবং আমরা যদি এখানে দেখি, দিস গিটার্স আর অফার স্টুডেন্টস ফার্স্ট এক্সপিরিয়েন্স উইথ মেকিং মিউজিক এন্ড হোয়াইন ইনস্ট্রুমেন্টস আর ইজি টু প্লে এন্ড সাউন্ড গুড। সো দেখেন সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু আমরা জানি কন্টেন্টের একটা মূল স্ট্রাকচার হচ্ছে যত শর্ট সেন্টেন্স ইউজ করা যায়। একটা বিষয় মাথায় রাখবেন যে শর্ট সেন্টেন্স আমাদের মাথায় বেশি থাকে, তাই না? সো এখন যে জিনিসটা হচ্ছে এই সেন্টেন্সটা লাইক ফার্স্ট লাইন পড়তে পড়তে আমি যদি থার্ড লাইনে আসি, ফার্স্ট লাইনে কি পড়ছি এটাই ভুলে যাবো, তাই না? সো সেই ক্ষেত্রে সেন্টেন্স যত শর্ট করা যায়। এখন বিষয়টা আবার এইরকমও করা যাবে না, ধরেন আমি কি এখানে কি করলাম, একটা ফুল স্টপ দিয়ে দিলাম, আমার গ্রেড কত হয়েছে 7। এখন এটা কি হেমিংওয়ে অনুযায়ী কিন্তু গ্রেড ভালো, রাইট? কিন্তু এখন কি হচ্ছে, দিস গিটার্স আর অফেন স্টুডেন্টস ফার্স্ট ডট, এটা কি হয়েছে IMGPA 5, রাইট? সো এইরকম করা যাবে না। হ্যাঁ সেন্টেন্সের মিনিং ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই সেন্টেন্সের মিনিং ঠিক রেখে সেন্টেন্স যতটা ছোট করা যায়। সো অবশ্যই আপনি যে ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করবেন তাদের যে কন্টেন্টটা আছে সেটা কতটা রিডেবল সেটা চেক করে নেবেন। আরেকটা বিষয় চেক করবেন, সেটা হচ্ছে কি ইউনিক কিনা কন্টেন্ট, অর্থাৎ যার থেকে নিচ্ছেন। কারণ কপি কন্টেন্ট দিয়েও কিন্তু র্যাঙ্কে আসা যায়, যে লাইক আপনি যদি ব্ল্যাক হেড এসইউ করেন সেক্ষেত্রে খুব ইজিলি কপি কন্টেন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, র্যাঙ্কে আসতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যখন গুগল এটা ধরে ফেলতে পারবে তখন কি পেনাল্টি হবে, সেম এজ আপনি কি করবেন, আপনার যে কম্পিটিটরস আছে সরি যাদের থেকে আপনি লিঙ্ক নেবেন তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, বা আমরা এটা চেক করব হচ্ছে কিউটেক্স দিয়ে। ওকে qtext.com এ যাব, যাওয়ার পরে চেক ফর প্লাজিয়ারিজম এটাতে ক্লিক করব আমরা। এখানে এসে হচ্ছে আমাদের যে টেক্সটটা আছে সেটা দিব, দেওয়ার পরে এটাতে ক্লিক করব। এটাও একটা প্রিমিয়াম টুলস আলটিমেটলি, যেটা হচ্ছে যে বাট প্রিমিয়াম হলেও এটা মোটামুটি অনেক বেশি প্রেফারেবল এবং এটা অনেক ভালো একটা টুলস। অবশ্যই এটা ভালো। হ্যাঁ ডুপ্লি চেকারের বিষয়টা হচ্ছে যদি আপনি আর্টিকেল রিরাইট করে দেন, আমি দেখাই স্মল, এটা করবেন না কেউ, জাস্ট দেখাচ্ছি। এখন অনেকগুলো এআই টুলস বের হয়েছে জানি তো সবাই, তাই না? আর্টিকেল লিখে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরা কি করে যে আপনাকে পুরো আর্টিকেল লিখে দিবে, আপনি শুধু থিমগুলো বসায় দিবেন, এর মতো করে আর্টিকেল লিখে দিবে। বাট এটাকেও কিন্তু গুগল আলটিমেটলি, আচ্ছা একটু যদি আমরা খেয়াল করি, দেখেন আমরা এই যে কন্টেন্টটা কিউটেক্সটে দিয়েছি সে আমাকে কি বলছে, কত পার্সেন্ট কপি, 100%, তাই না? এবং 100% কপি, এবং কোন ওয়েবসাইট থেকে কপি আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে, এই ওয়েবসাইটের কোন পেজ থেকে করা হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে এক্স্যাক্টলি। সো আমরা এখন যদি ধরেন আমরা গেলাম ডুপ্লি চেকার দিয়ে, আচ্ছা আগে এটা দিয়ে দেখি। বিষয়টা হচ্ছে যে আপনি যদি এই যে স্মল এসইও আর্টিকেল রিরাইটার দিয়ে জাস্ট কন্টেন্টটাকে একটু রিরাইট করে দেন তাহলে আর ডুপ্লি চেকার ধরতে পারবেন, এটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ ওকে ওকে সো আমরা যদি একটু দেখি, এইটাই দেখেন এই যে কন্টেন্টটা আমাদেরকে দিল, এ আমাদেরকে কত পার্সেন্ট ইউনিক বলছে, 33%। আমরা কি কোনো রিরাইট করেছি, এক্স্যাক্টলি ডিরেক্ট কপি কন্টেন্ট দিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও বলতেছে এখানে 33% কন্টেন্ট নাকি ইউনিক আছে।
কোত্থেকে আসে বলতে নিজেও পারে না। সো যেটা হয়েছে যে আলটিমেটলি একে আমরা বিলিভ করবো না, আমরা যেটা করব হয় কিউ টেক্সট অথবা কপিস্কেপ। কন্টেন্ট যেহেতু আপনার ওয়েবসাইটের মেইন জিনিস, সো এই ক্ষেত্রে আমার মনে হয় কিউ টেক্সট পারচেজ করে হলেও এটা দিয়ে চেক করা উচিত। যদি ধরেন আপনি রাইটার দিয়ে লিখেন আর নিজে লিখলে তো কপি থাকার কোনো সম্ভাবনা থাকবেই না, রাইট? ওকে, সো কন্টেন্ট ইউনিক কিনা এবং রিডেবল কিনা চেক করতে পারবো না সবাই। ওকে, দেন হচ্ছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর বিষয়টা হচ্ছে কি, একটা ওয়েবসাইটের যেরকম পজিটিভ দিক থাকে সেরকম নেগেটিভ দিকও থাকে। সো আপনার ওয়েবসাইটে কত পার্সেন্ট নেগেটিভ দিক আছে, হ্যাঁ, বা খারাপ দিক আছে, সেটা কি বোঝানো হচ্ছে কি দ্বারা? স্প্যাম স্কোর দ্বারা। সো আমরা এখানে বলে দিয়েছি ম্যাক্সিমাম 30%, অর্থাৎ কোনো ওয়েবসাইটে, তবে হ্যাঁ কিছু কিছু সময় স্প্যাম স্কোর অটোমেটিক্যালি বাড়ে। লাইক কোনো একটা ওয়েবসাইট কি করলো, আপনার ওয়েবসাইটে গিয়ে নিজে থেকেই ব্যাকলিং করে দিল, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোর কিছুটা বাড়তে পারে, সেটা কোনো প্রবলেম নেই। বাট 30% পর্যন্ত এটা আমরা মানবো। কিন্তু 30% এর উপরে যদি কোনো ওয়েবসাইটের স্প্যাম স্কোর হয়, এটা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। অর্থাৎ এটা হচ্ছে যে ওই ওয়েবসাইটের খারাপ দিক বেশি। এখন আমি যদি তার ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং করি, সেটার ইম্প্যাক্ট কি আমার উপরে পড়বে না? আলটিমেটলি পড়বে। সো আমরা যেটা করব না, কোনো ওয়েবসাইটের স্প্যাম স্কোর যদি 30% এর উপরে হয়, সেই ওয়েবসাইটে গিয়ে কখনোই ব্যাকলিং করব না। ক্লিয়ার সবাই? সো স্প্যাম স্কোরটা বের করব কিভাবে আমরা? এটা বের করার জন্য আমরা যেটা করব, মজ দিয়ে যেই লিস্টটা ডাউনলোড করেছি না, বা হচ্ছে আমরা যদি একটু দেখি, আপনি যদি এটার ভেতরে যান, এই যে দেখেন আমরা যখন কোনো কন্টেন্টের ভেতরে যাচ্ছি, এই যে স্প্যাম স্কোর দেখাচ্ছে কত পার্সেন্ট? 6%, হ্যাঁ। ওকে, সো আমরা এই ওয়েবসাইটগুলোতে আসলাম, আসার পর আমরা যদি একটু খেয়াল করি, যেমন ওনার ওয়েবসাইটে কি স্প্যাম স্কোর কত পার্সেন্ট? 45%। হ্যাঁ, না এটা পুরো ওয়েবসাইটের স্প্যাম স্কোর, হ্যাঁ। ওকে, সো আমরা যেটা করব এই 45। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে দিচ্ছি, এটা কিন্তু গুগলের কোনো ম্যাট্রিক্স না, এটা হচ্ছে মজের ম্যাট্রিক্স, হ্যাঁ। তারপরও মজ একটা রেশিও অনুযায়ী এটা দিয়ে থাকে। সো আমরা 30% এর উপর হলে যাবই না এটাতে। সো এটাকে রাখার দরকার আছে আমাদের এখানে, বলেন তো? না। সো আমরা কি করবো, একে এখান থেকে ডিলিট করে দেব। আর কেউ আছে? ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের স্প্যাম স্কোর যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিব। অর্থাৎ যেগুলো 30% এর উপরে আছে সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিব। ওকে, দেন হচ্ছে কি ডিএপিএ। ডিএপিএ তো সবাই চিনি মনে হয়, হ্যাঁ। স্প্যাম স্কোর যদি 30%, স্প্যাম স্কোর মানে আমাদের ট্রাফিক বাড়তেছে, তো এটা কারণে তাহলে আমাদের একটা প্রবলেম তো হবে। ট্রাফিক বাড়তেছে কিভাবে? স্প্যাম স্কোরের কারণে, মানে আমাদের তো অন্য ওয়েবসাইটে আমি ট্রাফিক পাচ্ছি আমার ওয়েবসাইটে। স্প্যাম স্কোরের কারণে পাবেন কিভাবে? বেশি, যত বেশি মানে লিংক করা থাকবে অন্য ওয়েবসাইটে, আমার ওয়েবসাইট তত বেশি আমি। এখন ধরেন আপনার ওয়েবসাইটে লাইক, এক্ষেত্রে এইখানে একটা বিষয় আছে, আমরা যদি একটু দেখি যে এই যে একটু পরে আসতেছে রিলিভেন্সি, হ্যাঁ। রিলিভেন্সি নিয়ে যদি কথা বলি, ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে লাইক এই অ্যাকোস্টিক গিটার রিলেটেড, হ্যাঁ। এখন আপনার ওয়েবসাইটের জন্য আপনার একজন কম্পিটিটর কি করলো, আমরা যখন ব্যাকলিংক করব তখন দেখতে পারবেন যে যে কারো ওয়েবসাইট কিন্তু দিয়ে আসতে পারে, তাই না, যে কোনো জায়গাতে। এখন সে কি করলো, আপনার ওয়েবসাইটটা নিয়ে ফুটবল খেলার ওয়েবসাইটে লিংক করে দিয়ে আসলো। এখন আপনারটা হচ্ছে অ্যাকোস্টিক গিটার, আর লিংক করছে কোথায়? ফুটবল খেলার ওয়েবসাইটে। এখন ওই এটা কিন্তু ওই যে বাংলাদেশের কিছু পেজ আছে, তাই না, ফেসবুক পেজ দেখবেন এরকম করে, হ্যাঁ। ওই যে এল ক্লাসিকো খেলা চলে না, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, ওইখানে গিয়ে কমেন্ট করে আমার থেকে 3 পিস কিনতে পারেন, হ্যাঁ। সো এইরকম এটা টোটালি রিলিভেন্ট, রাইট? সো এই ধরনের জায়গাতে গিয়ে ব্যাকলিং করছে, কারণ ওইখান থেকে কি আপনি ট্রাফিক এক্সপেক্ট করতে পারবেন না? তারা কিন্তু আসবে না, বা আসলেও এটা নেগেটিভ ভাবে চলে যাবে। সো ধরেন কেউ আসলো, ধরেন একটা অ্যাকোস্টিক গিটারের ওয়েবসাইট থেকে বা একটা ফুটবল খেলার ওয়েবসাইট থেকে নিশ্চয়ই আরেকটা এই রিলিভেন্ট কোনো পেজে খুঁজতেছে, তাই না? সে আপনার ওয়েবসাইটে আসে দেখলো আপনি এখানে অ্যাকোস্টিক গিটার সেল করতেছেন, সে আপনার এখানে থাকবে? খুব স্বাভাবিকভাবে থাকবে না। এখন যদি সে এসে বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের তো ভালো দিক নাকি? কি খারাপ দিক? কি খারাপ দিক? হ্যাঁ, চলে গেলে আপনার সমস্যা কি? এক্স্যাক্টলি, আমাদের কি হবে, ওয়েবসাইটের
বাউন্স রেটটা বাড়বে। হ্যাঁ, সো এই জন্য আমরা অনেক বেশি ব্যাকলিংকের প্রয়োজন নাই। যদি রিলেভেন্ট থাকে তাহলে তো problem। হ্যাঁ, রিলিভেন্ট থাকলে তো অবশ্যই ভালো। আর রিলিভেন্ট ব্যাকলিং এত ভালো কম্পিটিটর আপনি পাবেন না, বা এত ভালো মানুষ পাওয়াটাও টাফ যে আপনার কম্পিটিটর সে আপনার জন্য কাজ করবে। মানে স্যার ওই যে স্কুলগুলা কি এটা কি কম্পিটিটররাই বিভিন্ন মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কারণেই বাড়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্প্যাম লিংক থেকেই এইগুলো বাড়ে। ওকে, ডিএপিএ তো সবাই চিনি নাকি? ডিএপিএ, সো এখানে আমরা বলেছি কি মিনিমাম যেন কত হয়, 20 হয়। হ্যাঁ, আচ্ছা, সো ডিএপিএ এইখানে দেখেন অনেকগুলো আছে, যেমন 5, 1। আচ্ছা, এগুলোকে আমরা রাখবো লিস্টে? রাখার দরকার আছে? আমরা জানি ডিএপিএ কত নিতে হবে, মিনিমাম 20 নিতে হবে। আচ্ছা, মিনিমাম 20 কেন, কে বলতে পারবেন? আপনি বলেন। দিয়ে ডিএপিএ দুইটাই। তাহলে আমাদের মিনিমাম 20 না, আপনি কি এটার সাথে একমত যে আমরা মিনিমাম 20 রাখবো? কেন রাখবো? আমাদের কম্পিটিটর কম থাকবে এজন্য। এরা কারা? এটা তো আমার কম্পিটিটর, রাইট? তো এখন যদি মিনিমাম 20 হয়, দ্যাট মিনস ম্যাক্সিমাম 100 হইতে পারে। সো এখন যদি ম্যাক্সিমাম এরকম হয় যে 80-90 তার ডিএপিএ, ওই ওয়েবসাইটে গিয়ে লিস্টে থাকবে? না, থাকবে না। কেন থাকবে না? তাহলে আমার কম্পিটিটর বেশি হবে এজন্য। এক্স্যাক্টলি, কম্পিটিশন বেশি হবে। আচ্ছা, আপনি বলেন, উনি যা বলছে এটা কি ঠিক? ঠিক না? আপনি ঠিকটা বলেন তো। আগে ঠিক আছে। পেজের স্ট্রেংথ যত বেশি হবে তত লিমিট পেলে আমার ভালো হবে। এক্স্যাক্টলি, বিষয়টা হচ্ছে এইখানে যারা আছে তারা কি আমার কম্পিটিটরস? তারা কিন্তু আমার কম্পিটিটরস না। তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আমার কম্পিটিটরসকে পাওয়ার যোগাচ্ছে র্যাঙ্কে থাকার জন্য, তাই না? সো তাদের এই লিঙ্কগুলো আমরা বের করছি যেন ইন ফিউচারকে আমিও লিঙ্ক করতে পারি, তাই না? সো এখন তাদের যদি নিজস্ব পাওয়ার না থাকে, তারা আমাকে পাওয়ার দিতে পারবে? খুব স্বাভাবিকভাবে পারবে না। সো এই জন্য আমরা যেটা করছি যে তাদের যাদের স্ট্রেংথ ভালো আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা মূলত ব্যাকলিংকটা করব। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে ডিএটাকেও আমরা খুব বেশি প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। আমরা ফ্রি এটাকে প্রায়োরিটি দিব, কারণ আলটিমেটলি আমি তার পুরো ডোমেইন থেকে লিঙ্কটা নিচ্ছি না, আমরা নিচ্ছি কোথা থেকে, তার স্পেসিফিক একটা পেজ থেকে। তো আমরা যেটা করব তার পিএটা যেন 20 এর উপরে হয়। সো আমরা যদি একটু দেখি এই যে পেজগুলো, ওকে, সো আমরা এগুলোকে কি করব, এখান থেকে রিমুভ করে দিব। সো বাকি যেগুলো আছে দেখেন, এখন এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো হচ্ছে কি আমার কম্পিটিটরকে, যারা ছিল তারাও দিয়েছে, বাট এগুলো হচ্ছে ডিরেক্টলি পাওয়ার যোগাচ্ছে আমার কম্পিটিটরকে, এবং তাদের স্ট্রেংথের কারণেই হয়তো আমার কম্পিটিটর র্যাঙ্কে থাকছে। আমি তো দেখলাম প্রথম যে ইমেলটা ওটার যে কন্টেন্টে সমস্যা আছে, তারপরে কোথায় সমস্যা আছে দেখলেন? রিডেবিলিটি এখন না, বিষয়টা হচ্ছে রিডেবিলিটি যে সবসময় লাইক 6 এর নিচেই থাকতে হবে, বিষয়টা এরকম না, থাকাটা ভালো। ইউনিক তো ছিল, 100% কন্টেন্ট কপি ছিল। তাই হ্যাঁ, 100% কপি তো আমি করেছি, তাই না? আচ্ছা, আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারেননি। মানে এটা তো আমি কপি করে এখানে রেখেছি, রাইট? সো আমাকে বলতেছে তো এটা কিন্তু ওই কম্পিটিটরের ওয়েবসাইটটাই। হ্যাঁ, সো বলতেছে এর থেকে কপি করছো, এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আর ইউনিকনেসের রিডেবিলিটির বিষয়টা হচ্ছে যেটা বললাম, যদি এরকম হয় যে আপনার ধরেন 8 আছে কিন্তু আপনি সেন্টেন্সটা পরে বুঝতে পারতেছেন, তাইলে প্রবলেম নাই। হ্যাঁ, লাইক আপনি সবসময় নিজেকে একজন ইউজারের জায়গা থেকে চিন্তা করবেন, আচ্ছা আমি যদি একজন ইউজার হই, আমি এই কন্টেন্টটা পরে এই প্রোডাক্টটা পারচেজ করতাম কিনা, ঠিক আছে? আপনি ইউজারের জায়গা থেকে যদি স্যাটিসফাই হন, সো এটা আলটিমেটলি নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তবে 6 এর নিচে থাকাটা বেটার। না, বললাম না 6 হচ্ছে অ্যাভারেজ, লাইক 6 এর নিচে থাকলে আপনার জন্য ভালো। এরপরেও যদি 7-8 হয়ে যায়, সো আলটিমেটলি আপনার কন্টেন্ট যদি বেটার হয়, এটার দিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ, ওকে, আরেকটা যেটা বললাম সেটা কি, রিলিভেন্সি। অবশ্যই গুগল যেটা করেছে 2015 সালের পর থেকে ইরিলিভেন্ট ওয়েবসাইটে গিয়ে যারা ব্যাকলিঙ্ক করেছে তাদের সবাইকে পেনাল্টি দিয়েছে। হ্যাঁ,
ইররিলেভেন্ট ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করার কারণে। সো আপনারাও কি করতে পারবেন না, ইররিলেভেন্ট ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করতে পারবেন না, ব্যাকলিঙ্ক করারই দরকার নেই আমার মতে। আপনারা যদি ভালো কিওয়ার্ড নিতে পারেন, জাস্ট কিওয়ার্ড চুজের ক্ষেত্রে যদি ভালো কিওয়ার্ড চুজ করতে পারেন, তাইলেই এনাফ, ব্যাকলিঙ্ক করার এখন আর খুব বেশি প্রয়োজন হবে না। তারপরেও যদি ব্যাকলিঙ্ক করতে হয় একান্তই, তখন অবশ্যই আপনার নিশ রিলিভেন্ট ওয়েবসাইট, হ্যাঁ এক্স্যাক্টলি যে ওই কিওয়ার্ড রিলিভেন্ট হতে হবে বিষয়টা এরকম না। কিওয়ার্ড রিলিভেন্ট যারা হবে তারা আপনার কম্পিটিটরই হবে, তাই না? সো তারা আপনাকে ব্যাকলিঙ্ক দিবে না। আপনি যেটা করবেন, আপনার যে ব্রড নিশ আছে সেই নিশ রিলিভেন্ট ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করতে পারবেন। অর্থাৎ আপনি ধরেন ব্লেন্ডার নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনি কি করতে পারবেন, কফি মেশিনের ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করতে পারবেন, কোনো প্রবলেম নেই, কারণ ওই দুইটাই কিচেন রিলেটেড। কিন্তু আপনি তখন গিয়ে মিউজিক রিলেটেড কোনো ওয়েবসাইটে কি করতে পারবেন না, ব্যাকলিঙ্ক করতে পারবেন না। সব ব্যাকলিং করতে দেবে না, এই জিনিসটা ইররিলেভেন্ট করা মানে কি স্প্যাম জি, দেবে নাকি, মানে ব্যাকলিংটা করতে দেবে নাকি? যারা website ধরেন আমার ওয়েবসাইট, এখন আপনি আসছেন আমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করে চলে যাবেন, না, এটা কিভাবে করে, মানে ব্যাকলিংটা কিভাবে? কিভাবে করে এটি ক্লাসে দেখেন। এটার জন্য আপনাদের টোটাল 4টা বা 5টা ক্লাস হবে, হ্যাঁ। ওকে, ফাইনালি আরেকটা বিষয় হচ্ছে ট্রাস্ট রেশিও। এটা হচ্ছে যে কত পার্সেন্ট বিশ্বাস করা যায়, হ্যাঁ, অর্থাৎ যে ওয়েবসাইটকে গিয়ে আপনি ব্যাকলিঙ্ক করবেন ইন দ্য নিয়ার ফিউচার সেই ওয়েবসাইটটা কোনো ধরনের পেনাল্টি খেতে পারে কিনা, সেই বিষয়টা আপনি এখান থেকে দেখবেন। সো এইটা দেখার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিব। ওয়েবসাইটটার নাম কি? ওয়েবসাইটটার নাম হচ্ছে majestic.com, হ্যাঁ। আমরা জাস্ট লিখে সার্চ করব ম্যাজেস্টিক এসইও। কি লিখে সার্চ করব? ম্যাজেস্টিক এসইও। সো এটা চলে আসবে majestic.com, এটাতে আমরা যাব। সো যাওয়ার পরে যেটা হবে, ধরেন এই ওয়েবসাইটের লিংকটা নিব, নিয়ে এখানে লিংকটা দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে, আপনি চাইলে HTTPS-টা সরাই দিতে পারেন, প্রবলেম নেই। সো আমরা এখান থেকে কি করব, সার্চ করব। ওকে, সো আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ট্রাস্ট ফ্লো আর হচ্ছে কি সাইটেশন ফ্লো। সো এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, ট্রাস্ট রেশিও ইকুয়াল টু ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো, এবং রেজাল্টটা কত হতে হবে, মিনিমাম 0.5, হ্যাঁ। ওকে, সো আমরা যদি একটু দেখি, এখানে ট্রাস্ট ফ্লো কত আছে, 31, সাইটেশন ফ্লো কত আছে, 45। আচ্ছা, ট্রাস্ট ফ্লো হচ্ছে লিংকের কোয়ালিটি, সে যে লিংকগুলো করছে সেটা কতটুকু কোয়ালিটিফুল, আর হচ্ছে লিংক ভলিউম কি পরিমাণ সে লিংক করছে। সো এটা ম্যাজেস্টিক তাদের একটা রেশিও অনুযায়ী দিয়ে থাকে। সো আমরা যদি একটু হিসেব করি, 31, 45, তাই না? ওকে, 31 ডিভাইডেড বাই 45 ইকুয়াল টু, ওকে ঠিক আছে, আমি কে বলবেন, আপনি বলেন, হ্যাঁ, যে এটাকে ট্রাস্ট করা যায় কিনা। কি আপনি আমার দিকে তাকা বলতেছেন, দেখে শিওর এই ওয়েবসাইটকে আমরা ট্রাস্ট করতে পারবো? minimum 0.5 এক্স্যাক্টলি, মিনিমাম 0.5। সো 0.5 এর বেশি আছে মানে অবশ্যই আমরা একে ট্রাস্ট করতে পারবো। দ্যাট মিন্স এই ওয়েবসাইটে গিয়ে আমরা নিঃসন্দেহে ব্যাকলিঙ্ক করতে পারবো আপাতত, হ্যাঁ। সো এখান থেকে জাস্ট এটা দেখে নেবেন আপনারা যখন নিজেদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবেন তখন। এছাড়াও এই ওয়েবসাইটে আরো ভালো কিছু ডেটা দিয়ে থাকে। আমরা যদি একটু নিচে যাই, এটা অ্যাঙ্কর টেক্সট মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এটা, যে আমরা জানি কোনো অ্যাঙ্কর টেক্সটই আসলে 20% অ্যাঙ্কর টেক্সট তো সবাই বুঝেন মনে হয় নাকি, বুঝি না? ওকে ঠিক আছে, অ্যাঙ্কর টেক্সট বিষয়টা হচ্ছে কি, লাইক আমরা যদি এই ওয়েবসাইটে গেলাম, এই যে কন্টেন্টটা পড়ছি না আমরা, জাস্ট হচ্ছে এই যে দেখেন উনি কি করেছেন, একটা লিংক করেছেন এখানে, তাই না? এটাকে হাইপার লিংক বলি না আমরা। সো এই যে হাইপার লিংকের ভেতরে যে টেক্সটটা আছে, এটা কি বলা হচ্ছে কি, অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ আপনারা যখন কোনো ব্যাকলিংক করবেন বা লিংক করবেন তখন একটা হাইপার লিংক করতে হবে অবশ্যই। হাইপার লিংক তো মনে হয় সবাই করতে জানি নাকি, ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডেও করেছি। সো যেটা হয়েছে যে আপনারা যখন হাইপার লিংক করবেন, হাইপার লিংকের ভেতরে যেই টেক্সটটা দিবেন এটাকে বলা হচ্ছে কি, অ্যাঙ্কর টেক্সট। সো এই ওয়েবসাইটটা অ্যাঙ্কর টেক্সট রিলেটেড একটা ভালো ডেটা দিয়ে থাকে, যে উনি কতটুকু
অ্যাঙ্কর টেক্সট ইউজ করেছেন। যেমন আমরা দেখি এটা হচ্ছে এই মার্ক, তার মানে এই কথাটাকে উনি ইউজ করেছেন কত পার্সেন্ট, 49%। তারপরে হচ্ছে 15% ইউজ করেছেন ডিরেক্ট ডোমেইন নেমটা। অ্যাঙ্কর টেক্সট নিয়ে আমরা ব্যাকলিংকের ক্লাসে ইন ডিটেইলস কথা বলবো, বাট এতটুকু দেখতে পারবেন যে আপনার কম্পিটিটর যারা আছে তারা কোন অ্যাঙ্কর টেক্সটটা কত পার্সেন্ট ইউজ করছে, এটা দেখতে পারবো আমরা কিসের মাধ্যমে, majestic.com এর মাধ্যমে। ক্লিয়ার সবাই? ওকে, ট্রাস্ট রেশিও সবাই বের করতে পারবো? ওকে, এবার আমরা ফাইনালি আরো একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে বর্তমানে মোস্ট পপুলার একটা টুল, সেটার নাম হচ্ছে সবাই লিখে রাখবো, সিমিলার ওয়েব। হ্যাঁ, নাম কি? similarweb.com। হ্যাঁ, সো এটা মোটামুটি এখন বেশি অনেক জনপ্রিয় হয়ে উঠছে। সো সিমিলার ওয়েবের কাজও হচ্ছে কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করা, এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যারা এই স্টেপস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করি, অনেক সময় এরকমটা হয় যে কম্পিটিটরের কিওয়ার্ডগুলো আমরা পিক করি, তাই না? সহজ সহজ দেখেছিলাম না আমরা কিভাবে কম্পিটিটরের কিওয়ার্ড পিক করতে হয়। এখন এরকমটা হয় যে আমরা ভালো কোনো কম্পিটিটরই পাচ্ছি না যারা এক্স্যাক্টলি এই নিশ নিয়ে কাজ করেছে। সো এ কি করবো, ওই রিলেটেড কম্পিটিটর আপনাকে খুঁজে দিবে। সো আমরা similarweb.com এ যাব, এটার একটা এক্সটেনশনও আছে, আপনারা এক্সটেনশনটা অন করে রাখতে পারেন। সো আমরা এখানে গিয়ে ওই যে ইউআরএলটা আছে সেটা দিব, এই যে চলে আসছে, আমরা জাস্ট এটা দেখতে ক্লিক করব। হ্যাঁ, তো এটাও মোটামুটি অনেক ভালো ডেটা দিয়ে থাকে। ওকে, সো আসতেছে, ওকে চলে আসছে। সো এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা ইউটিউবিং করে, হ্যাঁ, তারা কি করতে পারে, ইউটিউবের দুইটা চ্যানেলকেও কম্পেয়ার করতে পারে। হ্যাঁ, যেমনটা আমরা একটা ওয়েবসাইটের নাম জানি, ওয়েবসাইটের নাম হচ্ছে, সবাই একটু লিখে রাখেন, জাস্ট এটার পরবর্তীতে কাজ দেখানো হবে। এটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। এটা হচ্ছে কি যে একটা ইউটিউব চ্যানেল প্রত্যেক মাসে কত ডলার ইনকাম করছে, কোন পারপাসে ইনকাম করছে, কোন ভিডিও দিয়ে সবচেয়ে বেশি ইনকাম করছে, সবকিছু দেখা যায় এই সোশ্যাল ব্লেডের মাধ্যমে। সো এখানেও কম্পেয়ার করতে পারবেন, সেম অ্যাজ আপনার কোনো ওয়েবসাইট আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করতে চাইলে এইখানে এনে কম্পেয়ার করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এইটার আমরা যেমন দেখেছিলাম এই স্টেপস একটা র্যাঙ্ক প্রোভাইড করে না ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে। সো তারাও কি করে একটা র্যাঙ্ক প্রোভাইড করে, যে গ্লোবালি যদি তুমি চিন্তা করো এই ওয়েবসাইটের র্যাঙ্ক কত, 47,085, আর এইখানে হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক কত, 21,487। সো এটা হচ্ছে যে ইউএসএ তে এর র্যাঙ্কিং হচ্ছে এত। হ্যাঁ, ওকে, ক্যাটাগরি এটা আমাদের দরকার নেই। আমরা যদি একটু দেখি ট্রাফিক ওভারভিউ, দ্যাট মিন্স হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক কিন্তু এ পাচ্ছে। কত পাচ্ছে, 1.82 মিলিয়ন। সো বুঝতেই পারছেন অলমোস্ট 2 মিলিয়ন ট্রাফিক মাস শেষে পাচ্ছে। এবং আমরা যদি জুন থেকে তার ডেটাটা দেখি, দেখেন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখতে পারবো, সেটা কি, এই ওয়েবসাইটের বাউন্স রেট কত পার্সেন্ট। হ্যাঁ, সো দেখেন আমরা যদি দেখি অ্যাভারেজ পেজ ডিউরেশন হচ্ছে 45 সেকেন্ড, পার ভিজিট হচ্ছে 1.32 সেকেন্ডস, আর হচ্ছে বাউন্স রেট কত দেওয়া আছে, 81.07%। সো খুব স্বাভাবিকভাবে আপনার ওয়েবসাইট যত বড় হবে আপনার বাউন্স রেট টুকটাক বাড়বেই, কারণ আপনার ওয়েবসাইটে তখন কন্টেন্ট বাড়বে, বিভিন্ন ভিজিটর্স আসবে। এই যে 1.8 মিলিয়ন ওনার ভিজিটর্স, 82 মিলিয়ন, এখানে 82%ই হচ্ছে ধরেন লাইক 1 মিলিয়ন, ঠিক আছে, আর বাকি পাবলিক হচ্ছে জাস্ট যাবে ঘুরে চলে আসবে, এটা খুব স্বাভাবিক। সো বাউন্স রেট তারপরেও মোটামুটি অনেক বেশি। আমরা সবসময় চেষ্টা করি 60% বা তার নিচে রাখার জন্য বাউন্স রেট। হ্যাঁ, সো সেই অনুযায়ী ওনার বাউন্স রেট অনেক বেশি। ওকে, এবার আমরা যদি একটু খেয়াল করি ট্রাফিক উনি কোন কান্ট্রি থেকে পাচ্ছে, এটা কাইন্ড অফ এই স্টেপস এর মতো ডেটা দেখাচ্ছে। ইউনাইটেড স্টেট থেকে পাচ্ছে 41%, ইউকে থেকে পাচ্ছে এত পার্সেন্ট, এটা আরো বেশি ছিল, হয়তো কোনো কারণে ডাউন হয়েছে। কানাডা থেকে পাচ্ছে এত পার্সেন্ট, ইন্ডিয়া থেকে কিছু পাচ্ছে, যদিও আমরা এখন চাইলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার জন্য অ্যাফিলিয়েশন করতে পারবো না। হ্যাঁ, সো এটা বাদ। ওকে, এবার আমরা যদি দেখি যে ওনার ট্রাফিক সোর্সটা কি, অ্যাকচুয়ালি উনি কিভাবে ট্রাফিক পাচ্ছেন। ফার্স্টে আমরা দেখছি কি ডিরেক্ট। ডিরেক্ট কি বলেন তো? ডিরেক্ট মানে হচ্ছে কেউ যদি লাইক ওনার ওয়েবসাইটের নাম কি, spindt.com, তাই না? কেউ যদি এভাবে লিখে সার্চ করে spindt.com, হ্যাঁ, তাহলে এটা হবে কি ডিরেক্ট ট্রাফিক।
এই ট্রাফিকটা কোথা থেকে আসে? এটা হচ্ছে যে যারা ওই ওয়েবসাইটের নাম জানে বা এরা নিজেরাই ওনার যারা আছে, যেমন আমরা সারাদিনে অনেকবার creativeideainstitute.com লিখে সার্চ করি, সো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ট্রাফিক। তারপর হচ্ছে কি রেফারেল, এটা দেখেই বুঝতে পারবেন ব্যাকলিংকের অস্তিত্ব আস্তে আস্তে হারায় যাচ্ছে। দেখেন রেফারেল মানে হচ্ছে ব্যাকলিং, অর্থাৎ রেফার করতে থেকে আসছে, কত পার্সেন্ট আসছে? 0.31%। দ্যাট মিনস 1%ও না। এই যে 221টা ব্যাকলিং শুধু একটা পেজের জন্য করছে, দ্যাট মিনস সে তার পুরো ওয়েবসাইটের জন্য কয়েক হাজার ব্যাকলিং করছে। সো সব মিলে সে ট্রাফিক পাচ্ছে কত? 0.31%। ওকে, দেন হচ্ছে সার্চ, এটা হচ্ছে অর্গানিক এসইও, অর্থাৎ কেউ কিওয়ার্ড লিখে সার্চ করে ওনাকে পাইছে কত পার্সেন্ট? 92%। আমরা কাজ করব কি এটা নিয়ে না, এটা নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করব। দেন হচ্ছে কি সোশ্যাল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে উনি কি পরিমাণ ট্রাফিক পাইছে সেটা হচ্ছে 0.58। যদিও সোশ্যাল মিডিয়াতে আমরা জানি আমাদের অ্যাক্টিভিটিস বেশি থাকার দরকার নেই, বাট সোশ্যাল মিডিয়াতে আমাদের কোথায় কোথায় থাকতেই হবে? পিন্টারেস্ট ম্যান্ডেটরি বিষয়, ফেসবুকে পেজ রাখতে পারি, পিন্টারেস্ট হচ্ছে একদম ম্যান্ডেটরি, কোরাতে থাকবে, রেডিটে থাকবে। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে কি ইমেল, মেইল মানে হচ্ছে যে সে ইমেল মার্কেটিং করেছে, সেখান থেকে কিছু ট্রাফিক পাচ্ছে। আর ডিসপ্লে মানে হচ্ছে অ্যাড, অ্যাড তো বুঝি, পিপিসি যে ক্যাম্পেইনটা আছে, সো সেই ক্যাম্পেইন সে চালায় না, কারণ সে যেহেতু ম্যাক্সিমাম ট্রাফিক এসইও করে পাচ্ছে, টাকা খরচ করে ট্রাফিক আনার দরকার নেই, এটা 0.00%। হ্যাঁ, ওকে, রেফারেল কোনো লিংক নেই। ওকে, সার্চ, এবার দেখেন আমরা দেখতে পাচ্ছি সে গুগলের মাধ্যমে মানুষ সার্চ করে তাকে পাচ্ছে কত পার্সেন্ট? 92.09%। এবং কোন কিওয়ার্ড গুলো লিখে সার্চ করছে ম্যাক্সিমাম? এই যে কিওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে, তাই না, যে এই কিওয়ার্ড গুলো লিখে মানুষ তাকে সার্চ করছে, কোনো পেইড কিওয়ার্ডস নেই, এবং এই রেজাল্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা যদি একটু দেখি সে সোশ্যাল মিডিয়া থেকে যে ট্রাফিকটা পাচ্ছে, এটা আবার কোথা থেকে পাচ্ছে? ফেসবুক থেকে পাচ্ছে, এটা কি মেসেঞ্জার, অথবা ফেসবুক মেসেঞ্জার থেকে পাচ্ছে, ইউটিউব থেকে পাচ্ছে, পিন্টারেস্ট থেকে পাচ্ছে, টুইটার থেকে পাচ্ছে। সো একটা বিষয়, যদিও টুইটার থেকে পাচ্ছে হয়তো বা তার প্রোফাইলটা অনেক ভারী, বাট একটা বিষয় মাথায় রাখবেন, টুইটারে কিন্তু টুইটার লাইক এস ফেসবুক, হ্যাঁ, টুইটার হচ্ছে যে লাইক যে কেউ টুইটার অ্যাকাউন্টে থাকে এবং ওইখানে অনেক ধরনের উদ্ভট আচরণ হয়। সো টুইটারে আমার মতো ওয়েবসাইট রিলেটেড কোনো কিছু না করাটাই বেটার। হ্যাঁ, এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ভালো প্ল্যাটফর্ম, বাট ওয়েবসাইটের জন্য না করাটাই ভালো। পিন্টারেস্ট প্রোফাইলটাকে যদি বিল্ড করতে পারেন, আর এখন যদিও ইনস্টাগ্রাম এতটা পপুলার হয় নাই লাইক ওয়েবসাইট রিলেটেড, বাট আস্তে আস্তে পপুলার হচ্ছে। ইনস্টাগ্রাম এখন ইনফ্লুয়েন্সারদের হাতেই পড়ে আছে, তাই না? সো এটা থেকে যখন সরে আসবে তখন আস্তে আস্তে অ্যাফিলিয়েশন অলরেডি ইনস্টাগ্রামে হচ্ছে। হ্যাঁ, সো ইনস্টাগ্রামে একটা ভালো প্রোফাইল তৈরি করতে পারেন এবং সেটা বিজনেস প্রোফাইল। ওকে, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ডিসপ্লেতে সে তো কোনো অ্যাড দিচ্ছেই না, সো এখানে এটা থাকবে না খুব স্বাভাবিকভাবে। অডিয়েন্স, তার অডিয়েন্স গুলো কোন ক্যাটাগরির মানুষজন? আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিক, যেহেতু সে মিউজিক নিয়ে কাজ করে, তার মানে এন্টারটেইনমেন্ট রিলেটেড মানুষজন তার সবচেয়ে বেশি। তারপর নিউজ এন্ড মিডিয়াতে কিছু আছে, কম্পিউটার এন্ড ইলেকট্রিক আইটেম যারা পছন্দ করে, এটা হচ্ছে যে তার অডিয়েন্সদের ইন্টারেস্ট কোন কোন ক্যাটাগরিতে আছে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, ওকে, এবার আরেকটা মজার বিষয় দেখেন, সে কোন কোন ওয়েবসাইটে ভিজিট করে, অর্থাৎ আমার যে কম্পিটিটরকে আমি অ্যানালাইসিস করছি, সে আবার কোন কোন ওয়েবসাইটগুলোকে ভিজিট করে সেই ওয়েবসাইটগুলো দেখাচ্ছে। তার মানে কি দেখেন তো, এরাও কি আপনার কম্পিটিটর হবে না? অবশ্যই, যেহেতু আপনার কম্পিটিটর এই ওয়েবসাইটগুলো ভিজিট করতেছে, তার মানে সে এদেরকে কম্পিটিটর ভাবতেছে। সো আপনি কি করতে পারবেন, এদেরকেও আস্তে আস্তে এখান থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন। এবং কম্পিটিটরস এন্ড সিমিলার ওয়েবসাইট, এটা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয়। এ বলে দিতেছে কি, তোমার ওয়েবসাইট সরি তোমার যে কম্পিটিটর আছে তার মতো যদি আরো ওয়েবসাইট, স্যার এখান থেকে যে দেখাচ্ছে যে আমার ওয়েবসাইট কোন ওয়েবসাইটগুলোকে দেখতেছে, তো এটা ওরা কিভাবে ধরে? কারণ এটা বিভিন্ন, এটা ডিভাইসের থ্রুতে ধরতে পারে, বিভিন্ন আইপি থ্রুতে ট্র্যাক করতে পারে। আর এরা তো ডেটা কিনে, মূলত এরা হচ্ছে ডেটা পারচেজ করে, সো এই ডেটা গুগল সেল করতে পারে, মানে বিভিন্ন ওয়েতে হচ্ছে এই ডেটাটা ট্র্যাক করে থাকে আর কি। ওকে, তাদের ইউটিউব চ্যানেলও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আর তেমন কোনো কিছু না, এখান থেকে আপনি কি করতে পারবেন, ফুল যে রিপোর্টটা আছে এটা কি করতে পারবেন, পিডিএফ এর থ্রুতে ডাউনলোড করতে পারবেন। আর এদের যে এক্সটেনশনটা আছে,
সিমিলার ওয়েব, জাস্ট এটাকে ইনস্টল করে রাখবেন। ওকে, সো এটা ইনস্টল করার সুবিধা হচ্ছে যে যে কোনো ওয়েবসাইটে আসার পরে, আমরা এটাকে একটু রিলোড করছি, এবার যদি আপনি এটাতে ক্লিক করেন সিমিলার ওয়েবের এক্সটেনশনে, তাহলে এই ওয়েবসাইটের যত ডেটা আছে সব দেখাবে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, কি লগ ইন করে নাই নাকি? আচ্ছা, এই যে এখান থেকে ইয়েস। ওকে, সো দেখেন আপনারা যে কোনো ওয়েবসাইটে যাবেন এখন থেকে, ওই কম্পিটিটরকে অ্যানালাইসিস করতে চাচ্ছেন, জাস্ট হচ্ছে যে ওয়েবসাইটই যান না কেন ওইখানে গিয়ে এটাতে একটা ক্লিক করবেন। এই যে আমরা এতক্ষণ যে ডেটাগুলো দেখে আসছি না, পুরো ডেটাটা আপনি আবার এখান থেকে, যদি এক্স্যাক্টলি সবটা ডেটা পাবেন না, বাট মোটামুটি একটু ভালো ডেটা এখান থেকে পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে আলটিমেটলি যত বেশি প্র্যাকটিস করবেন, কিওয়ার্ড রিসার্চের জন্যই এরকম হয় যে এখন পর্যন্ত আমরা দেখেছি মোটামুটি 70 থেকে 80টা টুলস বা ওয়েবসাইট, তাই না? এখন বিষয়টা হচ্ছে সবগুলোর নাম তো আমার নিজেরই মনে নাই। এখন বিষয়টা হচ্ছে যে যখন যেটা কাজ লাগে এটা যদি প্র্যাকটিস করতে থাকেন অটোমেটিক্যালি এমনিই চলে আসবে। হ্যাঁ, এটার জন্য আসলে মুখস্থ করারও কিছু না, এটা জাস্ট মনে রেখে রেখে কাজ করবেন রেগুলার, তাহলে প্র্যাকটিস হবে আর কি। আর আমরা কিন্তু ফার্স্টই বলেছি যে আমাদের কোনো লাইক সফটওয়্যার নেই যেটা সব সময় একই থাকবে। আমরা কাজ করবো হচ্ছে ওয়েব সফটওয়্যার বেস, তাই না? আমাদের সফটওয়্যার রেগুলার চেঞ্জ হবে। আপনি হয়তোবা এখন কি দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি ফ্রিতে, কিওয়ার্ড সার্ভার দিয়ে আমরা মোটামুটি ভালো ডেটা পাচ্ছি, তাই না? কিওয়ার্ড সার্ভার ম্যাক্সিমাম আর 3 মাস থাকবে, তারপরে আবার কিওয়ার্ড সার্ভারও পেইড হয়ে যাবে। স্যার এসি র‍্যাঙ্কিং দিয়ে তো ল্যান্ডিং পেজ বের করতে পারবেন। হ্যাঁ, ল্যান্ডিং পেজ আসলে এসি র‍্যাঙ্কিং কি দেখিয়েছে? দেখানো হয়নি, আমি ঠিক করছিলাম আসে নাই, পরে স্পেশাল সাপোর্টের রোজি ভাই আসছিল, উনিও ল্যান্ডিং পেজ বের করতে পারেনি। কে, উসমান? হ্যাঁ, পরে উনি বললো যে ম্যানুয়ালি ঠিক করতে, ওখান দিয়ে ল্যান্ডিং পেজ বের হয়। ওকে, ঠিক আছে। সো মোটামুটি এতটুকুই ছিল কম্পিটিটরের অফ পেজ বা ব্যাকলিং অ্যানালাইসিস। এখন আমরা যদি পুরো কম্পিটিটর অ্যানালাইসিসটাকে আরেকবার দেখি, সো তাহলে এবার কি করব, প্রশ্ন করি না? হ্যাঁ, করব? ওকে, ঠিক আছে। কি করব? ওকে, ঠিক আছে। বাসায় প্র্যাকটিস করছেন? বাসায় প্র্যাকটিস করছেন? কেন করতে পারেননি? কোথায় ছিলেন? কক্সবাজার? আলুঘরটা কত দিছিল বলতো? 500 না 500। ওকে, কাকে কোয়েশ্চেন করবো বল? ওকে, ঠিক আছে, আপনাকে করবো। হ্যাঁ, ওকে, আপনি যেটা বলবেন সে একদম সহজ কোয়েশ্চেন একটা, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্স আছে সেটা কিভাবে বের করব? আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্সে আছে এটা কিভাবে বের করব? হ্যাঁ, গুগলের ইনডেক্স না, বুঝাই দেওয়ার দরকার নেই তো। হ্যাঁ, কি ঠিক আছে আপনার অ্যানসার? আপনার চেহারা দেখে স্যার কনফিউজ হয়ে গেছে, হইতেছে না মানে স্যার তো কোনো হ্যাঁ ইয়েস নো বলতেছে না। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্সে আছে এটা চেক করব কিভাবে? সাইট কোলন ডোমেইন উইথ ডোমেইন এক্সটেনশন। ঠিক আছে, তারপর আপনি বলেন কিওয়ার্ড প্রক্সিমিটি কি?
একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, রাইট? স্যার ওই যে যেই 6টা আমাদের আচ্ছা ওয়েট, ওকে আপনি বলেন উনি যে 6টার কথা কি বলছে বলেন। না আমি সেটা জানতে চাচ্ছেন, উনি বলেছেন যেই 6টা, এখন 6টা কি? ছয়টা জায়গাতে না, যে 6টা জায়গাতে আমাদের কিওয়ার্ডটা রাখা উচিত যদি র্যাঙ্কে নিতে চাই, রাইট? ওকে ঠিক আছে, এবার আপনি কে বলবেন? আপনি বলবেন 6টা জায়গা কি কি? মনে নেই? ওকে ঠিক আছে, প্রবলেম নেই। ওকে আপনি বলবেন। হ্যাঁ হ্যাঁ বলা যাবে না। মনে করতে না, ঠিক আছে, অনেক কষ্ট করে যেটা মনে করছেন এটাই, সমস্যা নেই, ঠিক আছে বলেন। না না আপনার পিছনে। মেটা টাইটেল, হ্যাঁ মেটা ডেসক্রিপশন, হ্যাঁ ইউআরএল, তারপরে হচ্ছে পোস্ট টাইটেল, হচ্ছে প্রিন্টার ইমেজ ফরম্যাটেড টেক্সট, হুম, আর কন্টেন্টের প্রথম 100 রাইট। সো টোটাল 6টা জায়গা কি কি? মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, তারপর হচ্ছে কন্টেন্টের যে পোস্ট টাইটেল বা পেজ টাইটেল, ফিচার ইমেজ অল্টার টেক্সট, আর হচ্ছে কি কন্টেন্টের ফার্স্ট 100 ওয়ার্ডস। ওকে এবার আপনি বলেন, আপনি যে 6টা জায়গার কথা বলছেন ওনারা বলে দিছে, এবার বলেন কিওয়ার্ড প্রক্সিমিটি কি? প্রক্সিমিটি হচ্ছে যে আর কি আমাদের কিওয়ার্ডটা এটা আগে শুরুতে আছে নাকি শেষের দিকে আছে নাকি গ্যাপে গ্যাপে আছে? কোথায় থাকলে ভালো লাগবে আপনার? শুরুতে থাকলেই ভালো হবে। আচ্ছা শুরুতে থাকলে ভালো, তাই তো? আচ্ছা তাহলে কিওয়ার্ড প্রমিনেন্স কি? বলা যাবে না। কি বলেন, মনে নেই? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা অ্যান্সার দিয়েছেন সেটা হচ্ছে যে কিওয়ার্ডটা যদি আমাদের ফার্স্টের দিকে থাকে, অর্থাৎ এই 6টা জায়গাতে ফার্স্টের দিকে থাকে, ফার্স্টের দিকে থাকাটা ভালো, তাই তো? এবং আমরা যখন আমাদের ওয়েবসাইটের জন্য টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো লিখবো, আমাদের কিওয়ার্ডটাকে ফার্স্টের দিকে রাখবো। সো এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। ওকে আপনি বলেন প্রক্সিমিটি। ভেঙে ভেঙে দেওয়া উচিত কিনা? উচিত না। একটা কিওয়ার্ড কি লাইক আমরা তো দেখতে পাচ্ছি এখানে দিয়েছে অনেকে, তাই না? ধরো এই যে দিয়েছে, তো এ দিয়েছে, উচিত না? বলেন উচিত? উচিত না, তাই তো? রাইট, মানুষের ভালো দেখতে পারেন না। ওকে ঠিক আছে, কাকে জিজ্ঞেস করবো একদম শেষে? হ্যাঁ সমস্যা নেই, লাস্টে আসেন, সমস্যা নেই। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন চিনেন তো? মেটা ডেসক্রিপশন চিনেন? কেউ কথা বলবেন না, হ্যাঁ চিনেন না? কই থাকে মেটা ডেসক্রিপশন? কোথায় ছিলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফার্স্ট দিকে ক্লাসে ছিলেন, তাহলে তো চেনার কথা, তাই না? আচ্ছা না অনেকদিন হয়ে গেছে তো, এটা খুব স্বাভাবিক, আলাই যেতেই পারে, সমস্যা নেই। হ্যাঁ কি মেটা ডেসক্রিপশন চিনেন? কোনটা? ওকে ঠিক আছে, এটা তাই তো? ওকে ঠিক আছে, এটার ক্যারেক্টার কেমন হওয়া উচিত? আমি জিজ্ঞেস করছি ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত? ওকে ঠিক আছে, কত ক্যারেক্টার হওয়া উচিত? 150 ক্যারেক্টার, তাই তো? আচ্ছা 150 ক্যারেক্টারের কম দিলে কি হবে? ভালোই। বেশি দিলে কি হবে? ওকে ঠিক আছে,
তারপরে কে বলবেন? আপনি বলবেন? আচ্ছা আপনি বলেন, ইউআরএল তো চিনেন, ইউআরএল এর কয়টা নাম হয় টোটাল? বলা যাবে না, বলা যাবে না। আচ্ছা, আপনি তো জিজ্ঞেস করছেন, আপনি তো বলেন না যে বলা যাবে না। না আমি ওনাকে জিজ্ঞেস করছি। Slack. ওকে, স্ল্যাক, ঠিক আছে। আপনি বলেন ইউআরএল এর ক্যারেক্টার কত হওয়া উচিত? 45। গ্রেট। বলবেন? আচ্ছা বাকি মেটা টাইটেলের ক্যারেক্টার কত হওয়া উচিত? কোশ্চেনটা বেশি সহজ হয়ে গেছে না? পারবেন। এটা হচ্ছে যে যদিও পারি সেক্ষেত্রে আমরা জানুয়ারির 20 তারিখের পরে পারবো। হ্যাঁ, তার আগ পর্যন্ত মজের ট্রায়াল ভার্সন এরা টোটালি অফ করে রাখছে এখন, যদিও দেখাচ্ছে, কিন্তু আমরা অরিজিনাল ক্রেডিট কার্ড দিয়েও দেখছি, তার অরিজিনাল ক্রেডিট কার্ড থেকেও কোনো টাকা কাটতেছে না, বলতেছে যে এই ক্রেডিট কার্ড এর আগেও ইউজ করা হয়েছে। সো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা সেকেন্ড, হ্যাঁ স্যার মেটা টাইটেলে আমাদের কেমন ক্যারেক্টার থাকা উচিত এটা নিয়ে আমাদের বলছিলেন যে পরে জানাবেন। না আমি বলছি কি, এই যে দ্বিতীয় কথাটা আগে বলছেন, আগের কথাটা বলেন। আমি বলছি যে আপনারা এটা জেনে একটা পোস্ট করবেন, সেটা করেন না তো। পোস্ট না, মানে জেনে আসতে বলছি। হ্যাঁ জেনে আসছেন, মানে যতটুকু পারছি আর কি, মোটামুটি গুগলের প্রথম পেজে ছিলাম, অন্য আর কোনো জায়গায় যাই নাই। মনে হয়েছে যে এই পর্যন্ত ঠিক আছে, আর রিসার্চ করার দরকার নাই। কি জানছেন বল? মোটামুটি কত 920 পিক্সেলের কথা জানছিলাম, আর এই পর্যন্ত। এটাই মোটামুটি জেনে আসেন, তাই তো? ওকে, আপনি বলেন হেডিং ট্যাগ কয় ধরনের হয়? হেডিং ট্যাগ কয় ধরনের হয়, জাস্ট এতটুকু বলেন। মনে নাই? ওকে ঠিক আছে, বলেন। হ্যাঁ H10 পর্যন্ত হয় না? হ্যাঁ ঠিক আছে। হেডিং ট্যাগ 6 ধরনের, তাই তো? H6। অবশ্যই যাওয়া যাবে এবং আমরা সেটাই সাজেস্ট করি। হ্যাঁ, হারাই যাওয়ারই সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এমনিতে তো হারাবে না, আস্তে আস্তে ব্যাকলিং এমনিতেই উঠে যাচ্ছে। সো যেটা হবে যে সেক্ষেত্রে আমরা বারবার বলি কিওয়ার্ড রিসার্চে যদি ফোকাস ভালো দিতে পারে আর কিওয়ার্ড রিসার্চ যদি ভালো করতে পারেন, ব্যাকলিংকে খুব বেশি প্রয়োজন হবে না। এটা হচ্ছে মূল কথা। ওকে, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা তো এখন কতগুলো বের করেছিলাম কম্পিটিটরস, একজন কম্পিটিটরের ওয়েবসাইট বের করেছি, তাই না? সো মোটামুটি এখানে কয়টা আছে? 10টা বা হ্যাঁ 10টার মতো আছে। সো যেটা করবেন আপনারা এরকম 50টা ওয়েবসাইট বের করে নিয়ে আসবেন সবাই, ঠিক আছে? কয়টা? 50টা ওয়েবসাইট। আপনাদের যে কোনো একটা কিওয়ার্ডে, আপনাদের যে কোনো একটা কিওয়ার্ড এভাবে লিখে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করার পর এই যে লিঙ্কগুলো দেখছেন না, এইগুলোতে সবাই ক্লিক করব। ক্লিক করার পরে যে তাদের ইনবাউন্ড লিঙ্ক আছে সেখান থেকে লিস্ট বের করব, বের করে শুধু যাদের DA PA 20 এর উপরে আছে এবং স্প্যাম স্কোর 30% এর নিচে আসে
জাস্ট তাদেরকে আপাতত ভিজিটর্স দেখার দরকার নেই, এরকম 50টা ওয়েবসাইট বের করে গ্রুপে সাবমিট করতে হবে। 50টা URL বের করব। এক্স্যাক্টলি, মস্ত আছে, ফ্রি ভার্সন আছে না, ফ্রি ভার্সন দিয়ে করতে পারবেন, এটা প্রবলেম নাই। একটা থেকে পাইতে হবে বিষয়টা এরকম না তো। এই যে দেখেন কিওয়ার্ড লিখে সার্চ করলেন না, এখন এর আছে কতটা, 221টা। আমি যখন এর ভেতরে গেলাম পাইলাম কয়টা, মাত্র ধরেন 20টা বা 10টা পাইলাম। সো এখন এইভাবে ফার্স্ট পেজে যারা আছে সবারগুলো মিলে 50টা বের করলেই হবে, ঠিক আছে? জাস্ট লিস্ট বের করবেন, তাদের সাথে হচ্ছে ডিএপি আর কি থাকবে, স্প্যাম স্কোর, এই বিষয়গুলো থাকে যেন, হ্যাঁ। আর বাকি বিষয়গুলো আপনারা ম্যানুয়ালি প্র্যাকটিস করে দেখবেন, এটা লিস্টে থাকতে হবে না। কিন্তু এই যে আমরা যেই কথাগুলো বললাম, ভিজিটরসটা চেক করা, কন্টেন্টটা ইউনিক কিনা, হ্যাঁ, স্যার এটা দেওয়া হবে না বলতে? এটা দিলে খুশি হবেন। আচ্ছা তাহলে দিব। কি হয়েছে ডিএপি, এটা আমি কি করব, এটা তো জাস্ট হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন, হ্যাঁ। এই যে দেখেন ডিএপি এর কত দেওয়া আছে না, 43, 32। আচ্ছা বের করবেন কিভাবে লিস্টটা? ওকে, সো জাস্ট হচ্ছে এইটার উপরে ক্লিক করবেন, হ্যাঁ, 197 যে লিংকসটা আছে এই লিংকসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসার পরে এই যে দেখেন ইনবাউন্ড লিংক একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা লিংক টাইপ কি দিব যেন, ফলো, আর এখান থেকে সিলেক্ট করব হচ্ছে টু 1 লিংক পার ডোমেইন। জাস্ট এটা সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে এক্সপোর্ট সিএসভি দিলেই ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হওয়ার পরে এরকম একটা লিস্ট পাবেন, অনেক কিছু থাকবে, সবকিছু রাখার দরকার নেই, জাস্ট এই 3টা অপশন রাখবেন, স্প্যাম স্কোর, ডিএপি আর হচ্ছে ইউআরএলটা, ঠিক আছে?